চিনতে পারছেন তো জায়গাটা? আসুন আপনাদের আজকে সেটাই চেনাবো। এটা আমাদের খুবই পরিচিত এবং আমাদের খুবই কাছের, আমাদেরই রাজ্যের খুবই সুন্দর একটি শৈল শহর, খুবই পরিচিত। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা চলে এসেছি কালিম্পংয়ে। আপনাদের আজকে ঘুরে দেখাবো কালিম্পং। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের ভ্রমণ বন্ধু সুভাশিস। আপনাদের আমার ইউটিউব চ্যানেল সুভাশিস আর ট্রাভেল ব্লগ এই চ্যানেলে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের প্রতি আপনাদের ভালোবাসাই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের অনুরোধ জানাবো, বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই সেখানে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে নিয়মিত ট্রাভেল ব্লগ এবং ট্রাভেল গাইড ভিডিও আমরা দিয়ে থাকি। আমরা কালিম্পংয়ের জন্য যাত্রা শুরু করেছিলাম পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশন থেকে। কালিম্পংয়ের সবচেয়ে আকর্ষণীয় নার্সারিটির নাম হচ্ছে পাইন ভিউ নার্সারি। হ্যাঁ, এবং সেই পাইন ভিউ নার্সারির ভেতরেই রয়েছে একটি খুব সুন্দর হোমস্টে, নাম পাইন ভিউ হোমস্টে। আপনারা বোর্ডে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে সেই পাইন ভিউ নার্সারি। পাইন ভিউ হোমস্টের একটি ডিটেল রিভিউ ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে, আপনাদের দেখার জন্য আমি অনুরোধ জানাবো। চলুন এবার আমরা দেখে নিই সাইট সিনগুলো। আমাদের প্রথম গন্তব্য দূরবীন মনেস্ট্রি। এটি কালিম্পংয়ের সবচেয়ে বড় মনেস্ট্রি। এটি একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি। এখানে স্বয়ং দলাই লামাও পদার্পণ করেছিলেন। 1972-তে তৈরি হয় এই মনেস্ট্রিটি। এই মনেস্ট্রিতে কোনো এন্ট্রি ফি নেই, আপনারা অবাধে ঢুকতে পারেন। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এই মনেস্ট্রিটি খোলা থাকে। এটি দূরবিন্দারা হিলসের একদম চূড়ায় অবস্থিত। সকালের শুরুটা আপনাদের এই মনেস্ট্রি দেখে করার জন্যই আমি অনুরোধ জানাবো। এখান থেকে আশেপাশে নৈসর্গিক দৃশ্য কিন্তু আপনাদের চোখে পড়বে। কালিম্পং বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই মনেস্ট্রিটির মধ্যে রয়েছে একটি বিশাল বড় প্রেয়ার হল, এবং এই প্রেয়ার হলে রয়েছে বিশাল বড় একটি পেন্টিং, এবং এটি কিন্তু কালিম্পংয়ের সবচেয়ে বড় মনেস্ট্রি। 45 মিনিট থাকার পর আমরা বেরিয়ে পড়লাম দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। আধা ঘন্টা পর পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট, আর্মি গল্ফ কোর্স। এটি খুবই সুন্দর একটি জায়গা। গল্ফ কোর্স দেখতে দেখতে আমরা আমাদের গরম গরম কফিতে চুমুক দিয়ে উপভোগ করতে লাগলাম, এবং এই গল্ফ কোর্সের পাশেই রয়েছে আমাদের তৃতীয় ভিউ পয়েন্ট, তার নাম হচ্ছে মর্গান হাউস। মর্গান হাউস দেখে আমরা আবার আপনাদের যাত্রা শুরু করলাম। মর্গান হাউসের ভেতরে প্রবেশ এখন নিষিদ্ধ। যারা মর্গান হাউসে থাকবেন তারাই শুধু মর্গান হাউসের ভেতরটা ঘুরে দেখতে পারবেন। আগে মর্গান হাউসের ভেতরে ঘুরে দেখা যেত, এখন কিন্তু সেটা সাধারণ মানুষদের জন্য বন্ধ রয়েছে। এখান থেকে বেরিয়ে 22.5 কিলোমিটার, প্রায় 1 ঘন্টার একটি ট্রাভেল টাইম রয়েছে। তারপরে আমরা পৌঁছাবো জলসা বাংলো। কিন্তু এই জলসা বাংলো যাওয়ার পথেও পড়বে আপনাদের আরেকটি অমায়িক সুন্দর ভিউ পয়েন্ট, তার নাম হচ্ছে তিস্তা মিয়েন্ডার ভিউ পয়েন্ট। এখানে আপনারা তিস্তা নদীর যে সুদৃশ্য বাঁক সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। দেখুন তিস্তার কি সুন্দর গতিপথ। এটি একটি দারুণ ভিউ পয়েন্ট, আপনারা কিন্তু এটি মিস করবেন না। অনেকেই এটা তাদের ভিউ পয়েন্টের মধ্যে অ্যাড করেন না, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব এটা আপনারা অবশ্যই দেখবেন, এবং এটার জন্য আপনাদের অন্য কোথাও যেতে হবে না। জলসা বাংলো যাওয়ার রাস্তাতেই আপনারা এটা পাবেন। এটাকে সেলফি জোন বলা হয়ে থাকে। এখানে দাঁড়িয়ে আপনারা ফটোগ্রাফি, সেলফি, ভিডিওগ্রাফি সব নিতে পারেন। আমরা 15 থেকে 20 মিনিট এখানে স্টে করেছিলাম। এখান থেকে আপনারা মাউন্টেনের 360 ডিগ্রি একটি ভিউ আপনারা পাবেন। এখান থেকে বেরিয়ে মিনিট 15-20 যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য জলসা বাংলো। জলসা বাংলো কিন্তু অনেক প্রাচীন একটি বাংলো। আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে রাস্তা, সেই রাস্তার ডান দিকেই পড়বে জলসা বাংলো। জলসা বাংলোর গেটের সামনে আপনারা গাড়ি রাখতে পারেন। এর জন্য এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 20 টাকা। 20 টাকার টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে জলসা বাংলোতে।
এটি ইচ্ছেগাঁও এবং রামধুরার খুবই কাছে অবস্থিত। বেসিক্যালি এটা রামধুরা গ্রামের সামনেই কিন্তু অবস্থিত। আপনারা যদি রামধুরা বা ইচ্ছেগাঁও ঘুরতে আসেন, সেখান থেকেও কিন্তু আপনারা পায়ে হেঁটে এই জলসা বাংলো ঘুরতে আসতে পারেন। এই জলসা বাংলোর চারিদিকে আপাদ মস্তক ঘিরে রয়েছে সিনকোনা প্ল্যান্টেশন। এই জলসা বাংলো কিন্তু তৈরি করা হয়েছিল সিনকোনা প্ল্যান্টেশনের দেখাশোনা করার জন্য। 1920 সালে এই জলসা বাংলোটি তৈরি করা হয়। এই জলসা বাংলো তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল এখানে যে সিনকোনা প্ল্যান্টেশন রয়েছে, সেই সিনকোনা প্ল্যান্টেশনের কাজকর্ম দেখাশোনা করার জন্য ইংরেজরা এখানে এসে রাত্রি যাপন করতেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 ফুট উপরে অবস্থিত এই জলসা বাংলো। জলসা বাংলোটি অবস্থিত মানসং বা মনসং এই গ্রামের মধ্যে। আপনারা অনেকেই এই মানসংয়ে ঘুরতে আসেন, এখানে ঘুরতে এলেও আপনারা জলসা বাংলোটি দেখতে পারবেন। মানসং ভিলেজ, রামধুরা, ইচ্ছেগাঁও, এখানে কিন্তু অজস্র হোমস্টে রয়েছে। আপনারা কিন্তু আগে থেকে বুকিং করে বা এখানে এসে বুক করেও আপনারা এখানে থাকতে পারেন। এই ডিটেল ভিডিওটি বানানোর উদ্দেশ্যই হচ্ছে আপনাদের কাছে ছোট থেকে ছোটতম সমস্ত ইনফরমেশান পৌঁছে দেওয়া, যাতে আপনাদের ঘুরতে আসার পর কোনো সমস্যাই না হয় এবং আগে থেকে আপনারা যাতে সমস্ত প্ল্যান করে তবেই এখানে ঘুরতে আসতে পারেন। সামনেই আপনাদের চোখে পড়ছে জলসা বাংলো, সেই প্রাচীন জলসা বাংলো যার নাম আপনারা ইতিহাসের পাতায় পাবেন। সামনেই আপনাদের চোখে পড়ছে ট্রি হাউস। দেখুন কি দারুণ, পাহাড়ের একদম ধারে গাছের ওপরে তৈরি করা ট্রি হাউস। এই ট্রি হাউসে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। আপনারা আগে থেকে ইনফর্ম করে বুকিং করে এই ট্রি হাউসে এসে থাকতে পারেন এবং ট্রি হাউস থেকে দেখুন কি অমায়িক 360 ডিগ্রি একটি ভিউ আপনাদের চোখে পড়বে। চারিদিকটাই খোলা এবং অসাধারণ, অমায়িক লাগছে। অনেকে এর ওপরে উঠে ছবি তুলছেন। আপনারাও কিন্তু এখানে এসে ফটোগ্রাফি করতে পারেন। অমায়িক এই তিস্তার ভিউ কিন্তু আপনাদের এখান থেকে চোখে পড়বে। এক ঘন্টা থাকার পর আমরা জলসা বাংলো থেকে বেরিয়ে চললাম রামধুরার দিকে। রামধুরা পৌঁছে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। আমরা এখানে মোমো দিয়ে আমাদের ব্রেকফাস্টটা করলাম। সত্যি এই মোমোর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। আপনাদেরও বলবো আপনারা এখানে কিন্তু একবার মোমোটা ট্রাই করবেন। এখান থেকেও কিন্তু অমায়িক পাহাড়ের একটি ভিউ রয়েছে। রাস্তার এক পাশে রয়েছে পাহাড় আর অন্য পাশে রয়েছে পাইন বন। এই পাইন বনের অমায়িক খেলা আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন। আধা ঘন্টা থাকার পর আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যেতে থাকলাম পরবর্তী গন্তব্যে। আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এই গন্তব্যটির নাম হনুমান মন্দির। আপনারা কালিম্পংয়ে এসছেন আর হনুমান মন্দির দেখেননি, এটা কিন্তু হতে পারে না। কালিম্পং বাসস্ট্যান্ড থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই হনুমান মন্দির রাস্তার একদম পাশে অবস্থিত। এর জন্য আলাদা করে কোনো জায়গায় আপনাদের যেতে হবে না। 2004-এ এই হনুমান মন্দিরটি তৈরি করা হয়। সুবিস্তৃত এরিয়া জুড়ে অবস্থিত এই হনুমান মন্দিরে হনুমান টপে পৌঁছাতে গেলে আপনাদের 50টি সিঁড়ি অতিক্রম করে তবে উঠতে হবে। যদি আপনাদের সিঁড়িতে উঠতে কষ্ট হয় তার জন্য কিন্তু স্লোপিংও এখানে রয়েছে। স্লোপ দিয়েও আপনারা হনুমান মন্দিরের টপে পৌঁছাতে পারবেন। এটি ডেলো হিলের খুব কাছে অবস্থিত। হনুমান দেবের একটি সুবিশাল মূর্তি আপনাদের চোখে পড়ছে, 30 ফুট উচ্চতা বিশিষ্ট। এটিও ডেলোরই
একটি পাহাড়ের অংশে অবস্থিত। এখান থেকে ডেলো খুব বেশি দূরত্ব নয়। আপনারা দেখতেই পাচ্ছেন হনুমান টপ, এটিকে হনুমান টপ বলা হয়ে থাকে। হনুমান মন্দিরের সবচেয়ে পিক পয়েন্ট। এখানে হনুমানের বিশাল একটি মূর্তি বানানো রয়েছে। এটি কিন্তু কালিম্পংয়ের অনেক দূর দূরান্ত থেকেও ভিজিবল। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের জায়গাগুলো এখান থেকে দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত দেখা যায়। সিকিমের বিভিন্ন অংশ আপনারা এখান থেকে দেখতে পাবেন। হনুমান মন্দির থেকে নেমে গাড়িতে আর 10 মিনিট যাওয়ার পরেই রাস্তার ডান হাতে পড়লো একটি সুবিস্তৃত পার্ক। তার ভেতরে রয়েছে বিশাল বড় একটি বুদ্ধ মূর্তি। এটাকে বুদ্ধা পার্ক বা বুদ্ধা স্ট্যাচু পার্কও বলা হয়ে থাকে। কালিম্পংয়ে এসে বুদ্ধ মূর্তি দেখবেন না তা কি হতে পারে? এইটাই আপনাদের রিয়েল ফিল দেবে বুদ্ধ মূর্তি এবং বুদ্ধিস্ট কারুকার্য আর্কিটেকচার কীরকম হয়ে থাকে তার। এখানে কিন্তু আপনাদের সত্যিকারের একটি মায়াবী পরিবেশ উপহার পাবেন আপনারা। তো আপনাদের আমি অনুরোধ জানাবো আপনারা কিন্তু এটা মিস করবেন না। আধা ঘন্টা সময় অতিবাহিত করে আমরা এখান থেকে রওনা দিলাম ডেলো পার্কের উদ্দেশ্যে। এখন আমরা যাব ডেলো পার্কে। ডেলো পার্কের সামনে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ডেলো পার্কের মেন গেটে। এখানে জনপ্রতি 20 টাকার টিকিট রয়েছে। গেটের ডান দিকে টিকিট ঘর থেকে আমরা লাইন দিয়ে 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। সেই টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ডেলো পার্কে। ভেতরে যে গাড়িগুলো রয়েছে সেটা কিন্তু কোনো পাবলিক ভেহিকেল নয়। পাবলিক ভেহিকেল ভেতরে অ্যালাউড না। এটা ডেলো পার্কে অথরিটির গাড়ি, এনারাই ভেতরে রেখেছেন। ডেলোতে আপনারা এলেন আর এখানে কোনো সিনেমা বা সিরিয়ালের শুটিং দেখতে পারলেন না, এটা কিন্তু হতে পারে না। আমরাও কিন্তু এখানে একটি সিনেমার শুটিং একদম চুটিয়ে উপভোগ করলাম। বিভিন্ন রঙের নিদারুণ নাম না জানা ফুল কিন্তু ডেলো পার্কের ধারে ধারে ফুটে রয়েছে। ডেলো পার্ক হচ্ছে এই কালিম্পংয়ের সবচেয়ে উচ্চতম স্থান এবং এখানে একটি বিশাল স্ট্রেচ রয়েছে যেটি সমতল। এবং এই ডেলো পার্কের ওপর থেকে কিন্তু আপনারা প্রায় পুরো কালিম্পংটাই দেখতে পাবেন। ডেলো পার্কের ভেতরে মিনিট 3-4 হাঁটার পরেই আমরা পৌঁছে গেলাম ডেলো পার্কের সবচেয়ে উঁচু জায়গাটা। সেখানেই রয়েছে ডেলো ট্যুরিস্ট লজ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঘোড়সওয়ারি হচ্ছে। আপনারা ঘোড়ার পিঠে চড়ে 2 রাউন্ড ঘুরে আসতেই পারেন। এবার আমরা যাব সবচেয়ে আকর্ষণীয় ভিউ পয়েন্টটির দিকে, যেখান থেকে একই সাথে আপনারা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন এবং তিস্তা নদীও দেখতে পাবেন। তিস্তার সম্পূর্ণ গতিপথ এবং কাঞ্চনজঙ্ঘা এই দুটো একমাত্র কালিম্পংয়ের এই জায়গা থেকেই আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে দেখতে পাবেন। বসে উপভোগ করার জন্য যথেষ্ট বসার জায়গা এখানে রয়েছে। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে আপনারা এখান থেকে কিন্তু ওয়েস্ট সিকিমও দেখতে পাবেন। এখানে দাঁড়িয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘা, তিস্তা নদীর গতিপথ, ওয়েস্ট সিকিম পুরোটাই ভিজিবল। আজকে আকাশে অল্প বিস্তর মেঘ রয়েছে, তাই ভিডিওতে পুরো ক্লিয়ার কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। তবে নিজের চোখে এটা কিন্তু উপভোগ করতে হবে আপনাদের। তাই এটা উপভোগ করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের ডেলো পার্কের এই পয়েন্টে আসতেই হবে। এখানেই রয়েছে সকলের প্রিয় আই লাভ কালিম্পংয়ের সেই লোগোটি। আপনারা দূরে আকাশে কি বুঝতে পারছেন কি হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটাই সেই সবচেয়ে আকর্ষণীয় প্যারাগ্লাইডিং। এখানে কিন্তু আপনারা প্যারাগ্লাইডিং খুব সহজেই করতে পারবেন। প্যারাগ্লাইডিং সংক্রান্ত কিছু তথ্য আমি আপনাদের দেব। এই প্যারাগ্লাইডিং কিন্তু আপনারা এখানে উপভোগ করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি কার্ড রাখা রয়েছে প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের। এখানে কিন্তু আপনারা এসে বুক করে প্যারাগ্লাইডিং খুব সহজেই করতে পারবেন। ডেলো পার্কের গেটের সামনে এরকম বহু প্যারাগ্লাইডিং করা সংস্থা বসে রয়েছে। আপনারা এখান থেকে পয়সা দিয়ে খুব সহজেই প্যারাগ্লাইডিং করতে পারেন। ডেলো পার্কের সামনেই ডেলো পার্ক ঢোকার আগে প্যারাগ্লাইডিং সেন্টার রয়েছে। এখান থেকে বুকিং করে আপনারা প্যারাগ্লাইডিং করতে পারেন। একবার কথা বলে নেব ওনার সাথে। पैराग्लाइडिंग का क्या कितना चार्जेस लगता है और क्या आपका? हम लोग कालिम्पोंग पैराग्लाइडिंग एसोसिएशन से बिलोंग करते हैं सर, ठीक है। और हम लोग के पास 2 फ्लाइट्स है, एक लॉन्ग फ्लाई है, एक मीडियम फ्लाइंग बोट है, ठीक है।
दोनों में हाइट सेम होगा, खाली ड्यूरेशन का फर्क है। ओके मीडियम करेंगे तो आपका 8 to 15 मिनट का एयर राइड होगा, ओके और लॉन्ग करेंगे तो 20 to 30 मिनट्स का। लैंडिंग पॉइंट सेम है दोनों का। लैंडिंग के लिए दो ऑप्शन है, अगर अच्छा लिफ्ट और अच्छा विंड है तो आपका जहाँ से टेक ऑफ करते हैं वहीं लैंड होगा, नहीं तो रेगुलर स्पॉट 6 किलोमीटर नीचे लैंडिंग है, वहाँ लैंड होने से मेरा गाड़ी आपको पिकअप करके यहीं डेलो में वापस लेके आएगा। ओके मीडियम फ्लाइंग का 3000 रुपीज़ पर डे फ्लाइंग का। ओके लॉन्ग फ्लाइंग करेंगे 5000 पर डे, और वीडियो रिकॉर्डिंग करेंगे उसके एक्स्ट्रा 500 पर डे मेरा कैमरा से, गोप्रो से। ठीक ओके। है, और लैंडिंग के बाद हम लोग, अगर आप लोग वीडियो करते हैं तो हम लोग तुरंत आपका फोन में ट्रांसफर कर देंगे वीडियो। तो ये जब जो पैराग्लाइडिंग करेगा उसके साथ आपका ड्राइवर रहेगा क्या? हाँ, पायलट, ट्रेंड पायलट देते हैं, वही चलाएगा इसको। ये फन राइड है, आपको जस्ट बैठ के घूमना खाली है आराम से। 8 से 15 मिनट 6 किलोमीटर का रेडियस में घुमाएगा। लैंडिंग के बाद मेरा गाड़ी से पिकअप करके यहीं लेके आएगा। ठीक है, ऐसे। और पहले से बुकिंग करना पड़ता है ना, आने से भी मिल जाता प्री है? बुकिंग भी होता है, और जब सीजन होता है तो ये तो फुल पिक सीजन है, मई जून, तो आपको प्री बुकिंग भी होकर ऑन द स्पॉट भी बुकिंग कर सकते हैं आप लोग। ठीक है, ऐसे। ओके। और अगर कोई बहुत बड़ा ग्रुप में आना चाहे तो कुछ डिस्काउंट्स वगैरह आप लोग करते हैं? ग्रुप में जैसे 50, 60, 70 जब होता है तो थोड़ा डिस्काउंट होता है, ज़्यादा भी नहीं, इतना ज़्यादा भी, थोड़ा 200-300 रुपये। आपका नाम बोल दीजिए। मेरा नाम एलविस। थैंक यू। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য, যার নাম খুবই পরিচিত কালিম্পংয়ের ডক্টর গ্রাহামস হোমস। ডক্টর গ্রাহামস হোমসে আসেননি কিন্তু কালিম্পং ঘুরে চলে গেছেন এরকম মানুষ কিন্তু আপনি পাবেন না। এটি একটি দারুণ প্রপার্টি। 500 একরেরও বেশি জায়গা নিয়ে এই প্রপার্টিটি রয়েছে। এখানে কিন্তু একটি খুবই বিখ্যাত স্কুল রয়েছে, ডক্টর গ্রাহামস হোম স্কুল। এখানে বর্তমানে 1500-র বেশি স্টুডেন্ট পড়াশোনা করে। এখানে হোস্টেলে থেকেও পড়াশোনা করার ব্যবস্থা আছে এবং অনেক ডে স্কলারও রয়েছে, যারা প্রত্যেক দিন স্কুলে এসে আবার তাদের বাড়িতে ফিরে যায়। আজ থেকে 123 বছর আগে ডক্টর গ্রাহাম এই স্কুলটি তৈরি করেন। এই পাহাড়ি পরিবেশে পড়াশোনা এবং থাকার ব্যবস্থা কিন্তু অন্যান্য স্কুলের থেকে অনেকটাই আলাদা। এখানে টিচার ও স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু ফ্যামিলির মতো একসাথে থাকেন। এখানে অনেক কটেজ রয়েছে এবং হোস্টেল রয়েছে, যেখানে ছাত্র এবং শিক্ষকদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর এবং দূরে একটি চার্চ দেখা যাচ্ছে। এবার আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি চিত্রভানুতে। আমরা চিত্রভানুতে প্রবেশ করলাম। 1943 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান রথীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি তৈরি করেন। বর্তমানে এটি ওমেন ক্রাফট ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। আমরা এখন এই চিত্রভানুর ভেতরে প্রবেশ করব। আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই চিত্রভানুতে একবার ঘুরে যাবেন। চিত্রভানু থেকে বেরিয়ে জাস্ট হাঁটা পথে 2 মিনিট হাঁটতেই পড়লো আমাদের পরবর্তী গন্তব্য, সেটা হচ্ছে পাইন ভিউ নার্সারি। এটা পাইন ভিউ নার্সারির মেন এন্ট্রি গেট। এটি টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। বিভিন্ন রকমের ফুল গাছগুলো রয়েছে রাস্তার দুদিকে। এখানে বিভিন্ন গাছের চাষ করা হচ্ছে। এই 11টি পয়েন্ট ঘোরার জন্য আমাদের সময় লাগে সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি। গাড়িতে জনপ্রতি 500 টাকা করে আমাদের খরচা হয়।
এই সম্পূর্ণ কালিম্পং ট্যুর প্ল্যানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে আপনাদের কাছে আরও নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের উপকৃত করার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই থাকলো, নমস্কার।